যে এডিআর ফর্ম, যে এডিআর ফর্মে প্রথমে তোদের একটা প্রবলেম বেসড একটা এডিআর ফর্ম ফিল আপ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এডিআর অ্যাডভার্স ড্রাগ রিপোর্টিং ফর্ম। আচ্ছা, হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আগে বলতো? হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট? What is the difference between adverse drug reaction and adverse drug event? What is adverse drug reaction, adverse drug event? দুটো টার্মিনোলজি আলাদা, দুটো ইয়েও আলাদা, দুটো মানেও আলাদা। Any idea? Adverse drug reaction আর adverse drug event এর মধ্যে পার্থক্য? Adverse drug reaction হচ্ছে any noxious change which is subjected due to, which is suspected due to use of a drug or medicinal product বলতে পারি, use of a drug which is suspected due to use of a drug। আর সেই ড্রাগের ইউজটা কিরকম হতে পারে? দ্যাট শুড বি ইউজড উইদিন দ্য নর্মাল থেরাপিউটিক ডোজ রেঞ্জ ইন হিউম্যান, দ্যাট ইজ নর্মালি ইউজড ইন হিউম্যান। থেরাপিউটিক ডোজেজ যদি বেশি হয় তখন সেটা কি হবে? এডিআর এফেক্ট হবে, অ্যাডভার্স ড্রাগ এফেক্ট হবে, না অন্য কিছু হবে? যদি থেরাপিউটিক ডোজ রেঞ্জের বেশি দেওয়া হয় তখন সেটা কি এফেক্ট হবে? তখন সেটা টক্সিক এফেক্ট হবে, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ নর্মালি ইউজড ইন হিউম্যান। তারপরে তার কি দরকার হচ্ছে? রিকোয়ার্ডস ট্রিটমেন্ট। কোনো একটা ড্রাগ ইনডিউস কোনো একটা এফেক্ট হলো, সেটার জন্য ট্রিটমেন্ট, রিকোয়ার্ডস ট্রিটমেন্ট। অথবা ডিক্রিজড ডোজেজ, অথবা ডোজ রিডাকশন করতে হলো, রিকোয়ারমেন্ট অফ দ্য ডোজ রিডাকশন। অথবা ট্রিটমেন্ট দরকার হলো, হসপিটালে ভর্তি হতে পারে বা অন্য কোনো ট্রিটমেন্ট দরকার হতে পারে, ঠিক আছে। ধর পেনিসিলিনে অ্যানাফাইল্যাকটিক শক হচ্ছে, পেনিসিলিনে অ্যানাফাইল্যাকটিক শক তো হয়, তাহলে সেটা যদি তার জন্য একটা ট্রিটমেন্ট দরকার হয়, বা বলতে পারিস কোনো একটা ড্রাগ অল্প মাত্রায় খেলে খুব একটা বেশি কিছু হচ্ছে না, লো ডোজে খেলে খুব একটা বেশি হচ্ছে না, বেশি ডোজে গেলে, ধরে নে কোনো একটা এনসেডস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অল্প ডোজ যদি কমিয়ে খাওয়া হয় তাহলে কোনো হয়তো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার সেরকম কিছু হচ্ছে না। কিন্তু যদি হাই ডোজ ম্যাক্সিমাম থেরাপিউটিক ডোজে যদি দেওয়া যায় তাহলে হয়তো কয়েকদিনের মধ্যে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার হয়তো প্রেসিপিটেট করছে, এটা আলসারেশন হতে পারে বা এনিথিং হতে পারে। তাহলে রিকোয়ারমেন্ট অফ ডোজ রিডাকশন অর অ্যাড ফিউচার কশন, মানে ভবিষ্যতে কশন অ্যাড করছে কি জন্য? ফর দ্য ফার্দার ইউজ অফ দ্য ড্রাগ। তাহলে তখন সেটাকে বলছি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। Any noxious change which is suspected due to use of a drug requires, that is normally used in human, the dose range should be within human therapeutic dose range। মানে এটাকে মাথায় রাখতে হবে, বেশি হয়ে গেলে টক্সিক এফেক্ট হবে, ঠিক আছে। যদি এরকম হয় তখন requires treatment, reduction in the dose or add caution in the future use of the same drug। ভবিষ্যতে এই ড্রাগটা ইউজ করার আগে দুবার ভাবতে হবে, এরকম একটা এফেক্ট হয়েছিল আগে, ঠিক আছে। তাহলে তখন সেটাকে বলি আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। আর হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট? ইট ইজ দ্য, এটাকে আরেকটু অন্যরকম। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের সাথে অ্যাডভার্স ড্রাগ ইভেন্টের তাহলে পার্থক্য কি? What is the difference between adverse drug reaction and adverse drug effect, adverse drug event? When a treatment is going on with a medicinal product, কোন একটা ড্রাগ দিয়ে কোন একটা দেখা গেল তখন এনি আনটুয়ার্ড মেডিকেল অকারেন্স, ঠিক আছে, that may not be related with the use of the drug, that is not necessarily এটার সাথে একটা রিলেশন হতেই হবে, নাও হতে পারে, ঠিক আছে। বেসিক্যালি অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট কখন দেখা হয়? যখন একটা নিউ ড্রাগ মার্কেটে আসছে বা তখন দেখা হয় অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট, বা যখন এটা একটা ক্লিনিক্যাল ট্রায়ালস এর মধ্যে দিয়ে আসে তখন অ্যাডভার্স ড্রাগ ইভেন্টটা দেখা হয়। এনি আনটুয়ার্ড মেডিকেল অকারেন্স, প্রথমে দেখে নিলাম যে এই ড্রাগটা চলছিল নিউ ড্রাগ, তারপরে এই হলো একটা সামথিং, এনি আনটুয়ার্ড মেডিকেল অকারেন্স দ্যাট অকার্স ডিউরিং দ্য ট্রিটমেন্ট উইথ এ ড্রাগ অর মেডিসিনাল প্রোডাক্ট দ্যাট মে নট বি রিলেটেড উইথ দ্য ইউজ অফ দ্য ড্রাগ, ঠিক আছে। এটার সাথে ড্রাগের ইউজের কোনো রিলেশন নাও থাকতে পারে, থাকতেও পারে বা নাও থাকতে পারে, তখন সেটাকে আমরা বলছি অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। আর যখন সেটা সাসপেক্ট করছি যখন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন তারপরে আসছে, ঠিক আছে। ইনিশিয়ালি ধর কোনো একটা ড্রাগ, এনিথিং, একটা ড্রাগ XYZ একটা ড্রাগ একজন পেশেন্ট কনজিউম করলো, অ্যাডাল্ট পেশেন্ট, দুদিন পরে পেশেন্টটা হয়তো AMI হয়ে মারা গেল,
তাহলে এই যে ড্রাগ, নিউ ড্রাগ চলার সময় দেখা গেল যে এএমআই হয়ে পেশেন্টটা মারা গেল বা এএমআই হলো, দ্যাট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট দ্যাট মে নট বি রিলেটেড উইথ দ্য ইউজ অফ দ্য ড্রাগ। কারণ এটা সবসময় যে এটার সাথে রিলেশন থাকতেই হবে, তাহলে প্রথমে আমরা অ্যাডভান্স ড্রাগ ইভেন্ট হিসেবে আমরা নোট ডাউন করে নিই যে এটা চলার সময় এই হয়েছে। এইবার তারপরে আমরা কজালিটি অ্যাসেসমেন্ট করব বা বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট করব, অ্যাসেসমেন্ট করে দেখবো যে আদৌ ইট ইজ রিলেটেড উইথ দ্য ড্রাগ ইউজ অর নট, তখন সেটা অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে এডিআর ফর্ম, অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন। প্রথমে তোদের একটা প্রবলেম দেওয়া থাকে যে সামথিং এতগুলো ড্রাগ চলছে বা কোন একটা পেশেন্ট তার একটা রিয়াকশন হয়েছে, ড্রাগ মে বি উইথড্রন, ড্রাগ মে বি withheld, drug may be rechallenged, drug may be dechallenged, বা অনেক সময় বলা হয় কন্টিনিউ করে যাও উইথ রিডিউসড ডোজ, যেটা যেটা বলা হলো রিকোয়ার্স ট্রিটমেন্ট, রিকোয়ার্ড রিডাকশন ইন দ্য ডোজ অর অ্যাট ফিউচার কশন অফ দ্য ইউজ অফ দি সেম ড্রাগ। ঠিক আছে, ভবিষ্যতে যখন ইউজ করবে তখন এই কশনগুলো আমার মাথায় রাখতে হবে। তাহলে এখানে তোদের প্রথমে যে কতগুলো দেখে নে, বারবার তো বলা হয় তবু একই ভুল করিস, আবার দেখ, দরকার হলে আবার ভুল করবি, সবার হবে না, 3-4 জন করে একটা করে নিয়ে নে, অতগুলো নেই পেছনে। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি একটু ভাগযোগ করে দেখে নে তাহলেই হবে। তাহলে প্রথমে যেটা থাকে একটা হচ্ছে ইনিশিয়াল কেস আর ফলো আপ কেস। কোন একটা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের জন্য সেটা দেখতে হয় যে ফার্স্ট ভিজিট আর এটা রিপিটেড ভিজিট, তাহলে ইনিশিয়াল কেস আর ফলো আপ কেস। তাহলে একটা ইনিশিয়াল কেস, সেখানে ইনিশিয়াল কেস না ফলো আপ কেস সেটা বুঝে টিক মার্ক করাই ভালো। তারপরে যেটা থাকে হচ্ছে পেশেন্ট ইনিশিয়ালস, পেশেন্টের কিন্তু কোথাও নাম লিখতে বলা হয় না। কোন একটা পেশেন্টের নাম যদি হয় প্রত্যয় সরকার, তাহলে সেই পেশেন্টের নাম লিখতে হবে পিএস প্রত্যয় সরকার, পিএস ইনিশিয়ালস, অনলি দ্য ইনিশিয়ালস, পুরো নাম কোথাও কিন্তু লিখতে বলা হয় না। নেক্সট হচ্ছে বডি ওয়েট, আর এটা থাকে এজ, এজ ইন ইয়ার্স, ডেট অফ বার্থ জানা থাকলে ভালো, তাহলে ঠিক আছে এজ ইন ইয়ার্স। আর তারপরে কি বডি ওয়েট, তারপরে মেল ফিমেল সেল আদার্স, ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট, যদি স্টার্ট ডেট থাকে, কোন একটা পেশেন্ট দেখিয়ে গেছে, ধরো কোন একটা পেশেন্ট ইনসুলিন, একটা পেশেন্টকে একটা ইনসুলিন প্রেসক্রাইব করা হয়েছে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা মিক্সড ইনসুলিন যেগুলো পাওয়া যায় আর কি বিভিন্ন রকম। 7 দিন পরে আসলো, সে এসে বলছে স্যার কালকে এরকম বা ম্যাডাম এরকম, কালকে এরকম আমার প্রচন্ড মাথা ঝিমঝিম করছিল, হাত পা কাঁপছিল, চোখে মুখে অন্ধকার, বুক ধরপড় করা, কমন যেগুলো নিয়ে আসবে না, ট্যাকিকার্ডিয়া, ট্রেমার, লাইট হেডেডনেস, ঠিক আছে, সোয়েটিং, এই জিনিসগুলো কমন, এগুলো নিয়ে আসে, তাহলে দ্যাট ইজ লাইকলি হাইপোগ্লাইসিমিয়ার মতো একটা চান্স হতে পারে। তাহলে ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট, যেদিক থেকে ইনসুলিন শুরু হলো সেটাই ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট নয়, যেদিন পেশেন্ট প্রথম নোটিস করে তাকে বলেছে। এসি ইনহিবিটর দেওয়া হয়েছে, 15 দিন পর তার কাশি শুরু হয়েছে, তারও 7 দিন পরে সে গেছে, তাহলে যেদিন থেকে এসি ইনহিবিটর ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল প্রেসক্রাইব করা হয়েছে সেদিন থেকে তার ড্রাই কফ নাও হতে পারে, 15-20 ডেজ বা অনেক সময় মান্থস লাগে ডেভেলপ করতে। ফার্স্ট ডোজ হাইপোটেনশন হয়তো হয়েছে 2-1 দিনের মধ্যে হয়েছে, তো যেদিন হয়েছে সেদিন যেন ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট হয়, নট যে যেদিন থেকে ড্রাগটা শুরু হয়েছে সেদিন থেকেই ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট। যদি ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট জানা থাকে, যে অ্যালার্জিক ইরাপশন, কতগুলো ইরাপশন হচ্ছিল, অনেকগুলো বডিতে র্যাশ বেরিয়েছিল, এটা 3 দিন ধরে বেরিয়েছে, তারপরে আর বেরোয়নি, ঠিক আছে, বা তারপরে আর প্রোপাগেট করেনি, তাহলে সেখানে স্টপ হয়েছে, ইচিংটা রয়ে গেছে, তাহলে সেটা একটুখানি ভেবে চিন্তে লিখতে হয় যে আদৌ এখানে স্টপ ডেট আছে, ইজ দেয়ার ইজ এনি স্টপ ডেট অ্যাভেলেবেল অর নট, ঠিক আছে, সেইটা একবার দেখতে হয়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ইভেন্ট অর রিয়াকশন ম্যানেজমেন্ট উইথ ডিটেলস, মানে এখানে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন যদি সাসপেক্ট, ধর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এল টাইপ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ, অ্যামলোডিপিন, অ্যামলোডিপিনে অ্যাঙ্কেল এডিমা হয়েছে বা কোনো একটা ডিপিনসে অ্যাঙ্কেল এডিমা হয়েছে, সে অ্যাঙ্কেল এডিমার জন্য পেশেন্ট খুব অসুবিধা কমপ্লেন করছে,
পেশেন্টের ড্রাগ উইথড্র করে নেওয়া হয়েছে, অন্য একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তাকে প্রেসক্রাইব করা হয়েছে। 15 দিন পরে এসে বললো স্যার আমার আর অ্যাঙ্কেল এডিমা নেই। তাহলে এটার ম্যানেজমেন্টটা কি? এখানে তো ম্যানেজমেন্ট কিছু নেই, ড্রাগ উইথড্রন। তাহলে মোস্ট অফ দ্য দেখতে হয়েছে যদি অ্যালার্জি হয় তাহলে সেখানে কোনো অ্যান্টিহিস্টামিনিক প্রেসক্রাইব করা হয়েছে কিনা, সিভিয়ারিটি অফ রিঅ্যাকশন, হসপিটালাইজড হয়েছে কিনা সেইগুলো দেখতে হয়। ধর স্টিভেন জনসন সিনড্রোম, কার্বামাজেপিন, স্টিভেন জনসন সিনড্রোম ভেরি কমন, মানে কমন হয় আর কি, কমন মানে খুব একটা ইয়ে নয়। অ্যালোপিউরিনল, স্টিভেন জনসন সিনড্রোম হয়। তাহলে স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্টকে তো বাড়িতে ফেলে রাখা যায় না, মোর দ্যান 30% বডি সারফেস এরিয়া ইনভলভ হয়ে যায়। টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, তারই এক্সাগারেটেড ফর্মটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয়। তাহলে সেখানে তার স্পেসিফিক যদি কোনো ম্যানেজমেন্ট থাকে, কি করা হয়েছে সেই ম্যানেজমেন্টটা লিখতে হয়। ঠিক আছে, যদি ম্যানেজমেন্ট না থাকে তাহলে সেখানে কিভাবে এটা ইভেন্ট রিঅ্যাকশন স্টপ। যদি এসি ইনহিবিটর প্রেসক্রাইব করা হয়, তারপরে ড্রাই কফ হয়েছে, ড্রাই কফ হলে তারপরে কদিন পরে ড্রাই কফ জন্য ড্রাগ ইজ উইথড্রন and it is supplemented sometime more than, মানে মোস্টলি যেটা করা হয় angiotensin receptor blockers is given instead of ACE inhibitor, then the cough is suppressed or cough is reduced। তাহলে এখানে কি ডেফিনেটিভ ম্যানেজমেন্ট তো কিছু নেই, ড্রাগ ইজ চেঞ্জড টু অ্যানাদার ড্রাগ and there is reduction of the cough, বা যেটা ড্রাই কফ হচ্ছিল সেটা রিডিউসড হয়ে গেল। তাহলে এখানে ম্যানেজমেন্ট বা ড্রাগ অল্টারেশন। এইবার এখানে তোদের একটা প্রবলেম দেওয়া হলো, সেখানে হয়তো অনেকগুলো ড্রাগের ইউজ আছে, বিটা ব্লকার দেওয়া হয়েছে, অ্যাসপিরিন দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে। এবার এটা বিটা ব্লকার দেওয়া হয়েছে, অ্যাসপিরিন দেওয়া হয়েছে, স্ট্যাটিন দেওয়া হয়েছে। ধর কোনো একটা পেশেন্ট এক্সারশনাল অ্যানজাইনা নিয়ে কমপ্লেন করে কোনো একটা ডাক্তার ফিজিশিয়ানের কাছে ভিজিট করেছে, তা মোটামুটি তার জন্য একটা বিটা ব্লকার দিয়েছে তাকে, তাকে একটা অ্যাসপিরিন দেওয়া হয়েছে, বা একটা অ্যান্টি প্লেটলেট ড্রাগ ইজ ইউজড, ক্লোপিডোগ্রেল ইজ কমনলি ইউজড ইন টিকাগ্রেলর, বিভিন্ন টাইপের ধরনের অ্যাসপিরিন ইউজ করেছে, তার সাথে একটা স্ট্যাটিন ইউজ করা হয়েছে, দিয়ে ওকে রেখে দিয়েছে। আর ইন কেস অফ এমার্জেন্সি তার জন্য তাকে হয়তো আইসোসরবাইড ডাইনাইট্রেট অথবা গ্লিসারিল ট্রাইনাইট্রেট ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়েছে ইয়ের জন্য, এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এবার এই ড্রাগগুলোর মধ্যে যদি অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা কোনো একটা সিভিয়ার গ্যাস্ট্রাইটিস যদি হয়, কোন ড্রাগের চান্সেস বেশি থাকবে সেটাকে একটু আগের থেকে তোমাদের জানতে হবে। এটা না জানলে যে কোনো যা খুশি তাই এরকম লিখে দিলে নাম্বার কমে যায়, ঠিক আছে, আর সেটা অ্যাসেসমেন্টটা ঠিকঠাক হয় না। এখানে অ্যাসপিরিন ইজ দ্য ড্রাগ দ্যাট ইজ এ ড্রাগ অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের মধ্যেও আছে। আর লো ডোজে অ্যাসপিরিন ইউজ করলে কি হয়, লো ডোজ অ্যাসপিরিনে দ্যাট ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। তাহলে এই ড্রাগগুলোর একটা প্রোপেন্সিটি টু কজ গ্যাস্ট্রাইটিস, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের একটা চান্স থাকে। তাহলে এই সমস্ত ড্রাগের মধ্যে থাকলে সেটা কোন ড্রাগের সাসপিশন, কোন একটা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের জন্য কোন ড্রাগটার সাসপিশন সব থেকে বেশি, কার উপরে সন্দেহ সব থেকে বেশি হয়, সেইটা সবার আগে এখানে এই যে কত নাম্বার, এটা সি, সাসপেক্টেড মেডিকেশন, সেখানে সেই ওয়াইজ লিখতে হয়। যদি একটা পেশেন্টের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, সেখানে হলো মেটফর্মিন চলছে আর গ্লিমেপোরাইড চলছে, হুইচ ইজ দ্য ড্রাগ দ্যাট মোর কমনলি রেসপন্সিবল উইথ হাইপোগ্লাইসেমিয়া, মেটফর্মিন না গ্লিমেপোরাইড, বা মেটফর্মিন না সালফোনিলিউরিয়া, তাই তো। তাহলে সালফোনিলিউরিয়া যদি কোনো ওখানে থাকে, গ্লিক্লাজাইড আছে, গ্লিমেপাইরাইড আছে, গ্লিপিজাইড আছে, তাহলে সেটাকে ট্রাই করতে হবে আগে লেখা, ঠিক আছে। কোনো একটা ইনসুলিন চলছে, তার সাথে ইনসুলিন চলছে, আর তার সাথে হয়তো অন্যান্য অনেক ড্রাগ চলছে, মেটফর্মিন চলছে, তার সাথে একটা গ্লিপটিনস মানে DPP-4 ইনহিবিটর চলছে। কদিন পরে দেখা গেল পেশেন্টের ওয়েট বেড়ে গেছে। মোস্ট কমনলি কোন ড্রাগটাকে আমরা সাসপেক্ট করতে পারি? ওয়েট বেড়ে গেছে, গ্লিপটিনে কখনো ওয়েট বাড়ে না, গ্লিপটিন ইজ এ ওয়েট নিউট্রাল ড্রাগ। মেটফর্মিনে ওয়েট নিউট্রাল বা ওয়েট রিডিউসও করে কিছু কিছু জায়গায়, ঠিক আছে, বাই ডিক্রিজিং দ্য অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টাইন। ইনসুলিন কজিং ওয়েট গেন, ইনসুলিন অনেক জায়গায় ওয়েট গেন করে, যার জন্য ইনসুলিন সিক্রেটাগক যারা, যেমন সালফোনিলিউরিয়া গ্রুপ, লাইকলি টু কজ ওয়েট গেন, ঠিক আছে। তাহলে ওয়েট গেন যদি হয় তাহলে এটা কোন ড্রাগের জন্য হতে পারে?
একটা পসিবিলিটি থাকছে এটা। যদি মেটফর্মিন চলে, পায়োগ্লিটাজোন চলে, ওয়েট গেইন থাকে, তাহলে পায়োগ্লিটাজোন ইজ মোর লাইকলি টু কজ ওয়েট গেইন। ঠিক আছে, পায়োগ্লিটাজোন ওয়েট গেইন হয় মানে থায়াজোলিডিনেডিয়নসে। তাহলে যে ড্রাগের সাসপিশনটা সব থেকে বেশি সেটাকে 1 নম্বরে রাখতে হবে, প্রাইম সাসপেক্ট, তারপরে লেস প্রাইম, তারপরে লেস প্রাইম সাসপেক্ট। এইভাবে এখানে যে যে পয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিছু রয়েছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডিটেলস, ইফ নোন। ম্যানুফ্যাকচার ডিটেলস অনেক সময় দেওয়া থাকে প্রবলেমে, সেটা তাহলে লিখতে হবে ম্যানুফ্যাকচারিং ডিটেলস। তারপরে কি দেওয়া থাকে, একটা যদি এক্সপায়ারি ডেট, ড্রাগ ইজ এক্সপায়ার্ড। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে এক্সপায়ার্ড ড্রাগ ক্যান কজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, যেমন আউটডেটেড টেট্রাসাইক্লিন। আউটডেটেড টেট্রাসাইক্লিন সামটাইম কজেস ফ্যানকনি লাইক সিনড্রোম সামটাইমস। তাহলে সেই জন্য ম্যানুফ্যাকচারিং ডেটটা ইম্পর্টেন্ট বা এক্সপায়ারি ডেটটাই ইম্পর্টেন্ট। ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেট, এখানে এক্সপায়ারি ডেট আছে সেটা তাহলে লিখতে হবে যদি দেওয়া থাকে, ইফ অ্যাভেলেবেল। তারপরে থাকে ডোজিং, সেটা ওডি মানে ওয়ান্স ডেইলি না টুয়াইস ডেইলি, থ্রাইস ডেইলি, সেটা কিরকম ভাবে ডোজিং করা যায়। ফ্রিকোয়েন্সি, ডোজ 100 মিলিগ্রাম না 500 মিলিগ্রাম না 1 গ্রাম না 2 গ্রাম ডোজ। ঠিক আছে, রুট, এবার যদি কোনো একটা ট্যাবলেট থাকে likely to given via the oral route unless otherwise mentioned। ঠিক আছে, কিছু রেকটাল সাপোজিটরি থাকে, ভ্যাজাইনাল পেসারি থাকে, সেসব যদি কোনো রকম মেনশন না থাকে তাহলে ট্যাবলেট সিরাপ জেনারেলি ওরালি হয়। ঠিক আছে, তাহলে সেটা রুটটা লিখতে হবে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে থেরাপি ডেট, স্টার্ট ডেট, স্টপ ডেট। স্টার্ট ডেট স্টপ ডেট কেন আসছে, এখানে লেখা আছে সাসপেক্টেড মেডিকেশন। কোনো একটা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের জন্য আমি কি কোন কোন ড্রাগকে আমি সাসপেক্ট করছি, সেই ড্রাগগুলো যদি আমি একটা পার্টিকুলার একটা ড্রাগকে সাসপেক্ট করি তাহলে সেটা থেরাপি ডেট স্টার্ট কবে হয়েছে যদি জানা থাকে বা যদি প্রবলেমের মধ্যে কোথাও অ্যাভেলেবেল থাকে। স্টপ ডেট কোনো একটা পার্টিকুলার রিয়াকশন, ধরে নে অ্যালার্জিক রিয়াকশন আছে, আজকে ম্যালেরিয়াল পড়াতে গিয়ে সিনকোনিজম বা কুইনাইন, সেটা যাই হোক এটা হয়েছে, বা ক্লোরোকুইনে একটা কিছু টক্সিসিটি হয়েছে, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন, হাইপোটেনশন, পোস্টুরাল হাইপোটেনশন, এই সমস্ত হয়েছে, বা সিআরএস। স্টার্ট ডেট, স্টপ ডেট। হাইড্রক্সিক্লোরোকুইন ইজ ইউজড ফর অ্যানাদার পারপাস অলসো। এটা অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিসে কন্টিনিউয়াসলি ইউজ হয়, রিউমাটয়েড। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যদি হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয় সেটা থেরাপি স্টার্ট ডেট থাকবে। যদি একটা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আমি সাসপেক্ট করি, কোনো একটা ফিজিশিয়ান সাসপেক্ট করে, তাহলে সেটা স্টপ ডেট। সে যদি কোনো একটা এটা রিলেটেড থাকে তার জন্য তার হলো রেটিনোপ্যাথি হলো। রেটিনোপ্যাথি যেই ডিটেক্টেড হলো মোটামুটি 3 ইয়ার্সে বলা হয় এভরি 3 ইয়ার্স the patient should undergo an ophthalmological examination for retinal মানে রেটিনাল এক্সামিনেশন, রেটিনাটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য একটা অপথ্যালমোলজিক্যাল কোনো একটা কেসেন্টে ডিটেক্টেড হলো, তাহলে সেই দিন থেকে স্টপ করতে হবে। তাহলে সেটা থেরাপি ডেট, স্টার্ট ডেট, স্টপ ডেট। নেক্সট যেটা মোস্ট কমন ভুল হয় সেটা হচ্ছে ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন? ইন্ডিকেশন হোয়াই এ ড্রাগ ইজ প্রেসক্রাইবড আর হোয়াই এ ড্রাগ ইজ ইউজড। ঠিক আছে, যদি অ্যামলোডিপিনে পেডাল ইডিমা হয় আর অ্যামলোডিপিনের ইন্ডিকেশন কি, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর ইউজিং অ্যামলোডিপিন? অ্যামলোডিপিন কি জন্য ইউজ করা হয়? না আমি বলছি অ্যামলোডিপিন কি কারণে ইউজ করা হয়, হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন? হাইপারটেনশন। তাহলে দ্যাট ইজ ইন্ডিকেশন হচ্ছে হাইপারটেনশন, দ্যাট ইজ নট দ্য পেডাল ইডিমা। Pedal edema is the adverse drug reaction. It is not the indication. Indication for using metformin is diabetes mellitus, type 2 diabetes mellitus. It is not associated with any GI symptoms. It may be associated with GI symptoms, but it is not indication. It is not the indication. These are the adverse drug reaction of the metformin. This is not the indication of using metformin. Indication মানে why a drug is prescribed or why a drug is used. AC inhibitor এ dry cough হচ্ছে, dry cough is induced by the angiotensin converting enzyme inhibitor enzyme, তাই তো? AC inhibitor captopril। তাহলে indication is hypertension, maybe other cause বা indication অন্যান্য জায়গাতে ইউজ করা হয়। ঠিক আছে, যেমন হার্ট ফেলিওরের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে ক্রনিক স্টেবল হার্ট ফেলিওরের ক্ষেত্রে we can use, যদি ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর না হয়, কম্পেনসেটেড হার্ট ফেলিওর ক্ষেত্রে আমরা এসি ইনহিবিটর এআরবি ইউজ করি। তাহলে সেখানে যদি যে ইন্ডিকেশন ইউজ করা হচ্ছে সেটা লিখতে হয়। ইন্ডিকেশন মানে দ্যাট ইজ why the drug is prescribed, why a drug is prescribed,
একটা পেশেন্টকে এই ড্রাগটা কেন প্রেসক্রাইব করা হচ্ছে, দ্যাট ইজ নট দ্য অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন ইন্ডিকেশন। তার মানে এখানে মোস্ট কমন যে ভুলটা হয়, ঠিক আছে। তারপরের ইয়েতে থাকে যেটা হচ্ছে যে নাম্বার 9, অ্যাকশন টেকেন আফটার রিয়াকশন। এই যে এর আগে যখন অ্যাডভান্স ড্রাগ রিয়াকশনের ডেফিনেশন বলা হয়েছিল, বা একটা বলতে পারি যে একটা কনস্ট্রাকটিভ, যেখান থেকে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশনের একটা ধারণা পাওয়া যায়। এনি নক্সিয়াস চেঞ্জ হুইচ ইজ সাসপেক্টেড ডিউ টু ইউজ অফ এ ড্রাগ অর মেডিসিনাল প্রোডাক্ট বলতে পারিস, when it is used within the therapeutic dose range, requires treatment, reduction in the dose, or require future caution in the use of the same drug. তাহলে এখানে কি কি রয়েছে, যে এবার এখানে যে সিরিয়াল নাম্বার 8 এ মেনটেন করা হয়, এখানে কিন্তু সেই সিরিয়াল নাম্বার মেনটেন করতে হয়। মানে এখানে যদি কোনো একটা হাইপোগ্লাইসেমিয়ার জন্য আমার ইনসুলিন থাকে, তারপরে এখানে 9 নম্বরের নাম্বার 1 এ কিন্তু ইনসুলিনের জন্য আমি যা যা অ্যাকশন নিয়েছি সেটা 1 নম্বরে রাখতে হবে, ঠিক আছে। ওখানে যদি না, if hypoglycemia occurs after using sulfonylurea drug and we are suspecting sulfonylurea as a hypoglycemic drug or responsible for hypoglycemic event, তাহলে আমি 1 নম্বরে রাখলাম সালফোনিলিউরিয়া, কোন একটা গ্লিমেপেরাইড, তার এগুলো দেখলাম ইন্ডিকেশন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এসব লিখে টাকা হয়ে গেল। নেক্সট যেটা হচ্ছে যে আমি সালফোনিলিউরিয়াকে স্টপ করলাম, তাহলে প্রথমে কি আছে, অ্যাকশন ড্রাগ উইথড্রন, আর এখানে দেখবি উপরে লেখা আছে প্লিজ টিক, 9 নম্বরের ইয়েতে লেখা আছে প্লিজ টিক, আমি কি করেছি সেটা আমাকে দিতে হবে, যে ড্রাগ কি উইথড্র করা হয়েছে। ধরেন আমি ড্রাগ আগে 2 মিলিগ্রাম গ্লিমেপেরাইড ইউজ করছিলাম, এখন সেখানে আমি 1 মিলিগ্রাম ইউজ করছি, তাহলে এখানে তো ড্রাগ উইথড্রন তো হলো না। তারপরে হচ্ছে ডোজ ইনক্রিজড হলো না, ডোজ ডিক্রিজড, ডোজ রিডিউসড, তাহলে বাকিগুলোতে তাহলে টিক পড়বে না, পড়ার কথা নয়। একটার এগেইনস্টে একটাই ব্যবস্থা নেওয়া যায়, হয় বন্ধ করেছি, নয় ডোজ বাড়িয়েছি, নয় ডোজ কমিয়েছি, নয় কিছু করিনি, ঠিক আছে। যদি 2 নম্বরে আমার মেটফরমিন থাকে, আমি মেটফরমিনকেও আমি সাসপেক্ট করেছিলাম বা কিছু একটা কোনো, বা আমি সাসপিশনে একটাই ড্রাগ লিখেছি, তার এগেইনস্টে আমার এই সমস্ত ব্যাপার, কোনো একটা কন্ডিশনে, ধর এরকম কোন একটা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস দিয়ে উদাহরণ দিচ্ছি, যে তাতে ধরে না কোনো একটা হাইপারটেনসিভ পেশেন্ট, তাকে এসি ইনহিবিটর দেওয়া ছিল, তাকে একটা পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক্স দেওয়া আছে, আর একটা লুপ ডায়োরেটিক্স দেওয়া আছে, বা কোনো একটা হার্ট ফেলিওর পেশেন্ট। এবার যদি সেই পেশেন্টের পটাশিয়াম এলিভেটেড হয় বা হাইপারক্যালিমিয়া হয়, তাহলে আমি কোন ড্রাগকে সাসপেক্ট করব? একটা পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক ধরে না স্পাইরালডাক্টাম দিয়েছি, একটা আমি ফিউরোসেমাইড দিয়েছি, আর একটা দিয়েছি আমি এসি ইনহিবিটর, স্পাইরালডাক্টাম সাসপেক্ট করি। কিন্তু আমি তো দুটোকেই আমার সাসপেক্ট করতে, এসি ইনহিবিটরের জন্য তো হতে পারে, দুটোতেই হতে পারে, তাহলে সেখানে মোর লাইকলি কোনটা সেটা আমাকে আগে রাখতে হবে। তাহলে আমাকে এখানে দুটো ড্রাগ আমি রেখেছি, ফিউরোসেমাইডের জন্য হাইপারক্যালিমিয়া হওয়ার কথা নয়, কারণ দ্যাট এক্সক্রিটস দ্য সোডিয়াম পটাশিয়াম যত আছে সব বের করে দেয়, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার দুটো ড্রাগ সাসপিশনে থাকে, তাহলে 9 নম্বরে আমি কি করেছি, 9 নম্বরে 1 2 সেই সিকোয়েন্স অনুযায়ী ওখানে কি আমি ডোজ স্টপ করেছি, ডোজ রিডিউস করেছি, ডোজ ইনক্রিজ করেছি, ডোজ চেঞ্জ করিনি, সেটা আমাকে 9 নম্বরে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সেখানে আমার দুটো যদি ড্রাগ থাকে, ধর সালফোনিলিউরিয়া ইউজ হচ্ছে, তার সাথে পায়োগ্লিটাজোন ইউজ হচ্ছে, তার সাথে মেটফরমিন ইউজ হচ্ছে, 6 মাস পরে পেশেন্ট এসে বললো আমার 5 কেজি ওয়েট বেড়ে গেছে, ডায়াবেটিস মোটামুটি কন্ট্রোলে আছে, ঠিকঠাক আছে, বাট পেশেন্ট গেইন সাম ওয়েট, তাহলে তার সালফোনিলিউরিয়ার জন্য হতে পারে, আবার পায়োগ্লিটাজোনের জন্য হতে পারে, কোনটাকে আমি রাখবো? সুতরাং আমার দুটো ড্রাগ থাকবে, তাহলে দুটো ড্রাগের এগেইনস্টে আমি কি কি অ্যাকশন নিয়েছি, আমি সালফোনিলিউরিয়া বন্ধ করেছি, নয় পায়োগ্লিটাজোন বন্ধ করেছি, অথবা দুটো ডোজ রিডিউস করেছি, অথবা একটাকে আমি চালু রেখেছি, একটাকে আমি বন্ধ করেছি, সেটা হতে পারে। তাহলে ডিপেন্ডিং অন দ্য সিকোয়েন্সিয়ালি আমি যেভাবে 8 নম্বরে লিখবো, 9 নম্বরে তার এগেইনস্টে কি কি অ্যাকশন হয়েছে সেটা আমি টিক দেবো, নট পুরো রাইট করতে হবে, পুরোটা লিখতে হবে এমন কোনো ব্যাপার না। ডোজ ইনক্রিজ করেছি, ডোজ ডিক্রিজ করেছি, ডোজ আনচেঞ্জ, ড্রাগ উইথড্রন, এর বাইরে কিছু হতে পারে না। ডিক্রিজ, ইনক্রিজ, আনচেঞ্জ, উইথড্রন, এর বাইরে কিছু হবে না, ঠিক আছে। আর যদি এবার আননোন হয়, কি করা হয়েছে কেউ জানে না, এতদিন আগে হয়েছিল, পেশেন্টের কাছে ডকুমেন্টেড কিছু নেই, সেগুলো আলাদা।
আননোন। ঠিক আছে, এবার বলছে রিয়াকশন রিঅ্যাপিয়ার্ড, মানে ইট ইজ এ বেসিক্যালি এ রিচ্যালেঞ্জ টেস্ট। রিচ্যালেঞ্জ টেস্ট খুব কম সময় করা হয়, খুব কম সময়, বিশেষ করে এডিআর এর ক্ষেত্রে খুব কম সময় করা হয়, কারণ অলরেডি দিস আর নোন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। কারণ কোনো একটা এডিআর ফর্ম ফিল আপ করার আগে একটু যদি ঘাটাঘাটি করে করা হয়, দ্যাট ইজ বেটার। তাহলে সে রিচ্যালেঞ্জের পরে রিচ্যালেঞ্জ খুব কম সময় করা হয়। তাহলে রিচ্যালেঞ্জ টেস্ট মানে ড্রাগ কি আবার রিইন্ট্রোডিউস হয়েছে সেটা কিন্তু 10 নম্বরে লেখা আছে। সিকোয়েন্স একই থাকবে। যদি এখানে কোনো একটা ড্রাগ উইথড্র করে নিয়ে তারপরে আবার রিচ্যালেঞ্জ করা হয়েছে, তাহলে দু জায়গায় টিক পড়বে, নাহলে 10 নম্বরে কোনো টিক পড়বে না। অনেকে এখানে টিক দিয়ে 9 নম্বরে কোনো একটা টিক দিল, 10-এ কোনো একটা টিক দিল, যদিও দেখা যাচ্ছে ক্লিয়ারলি ইন্ডিকেটেড এখানে কোনো রিচ্যালেঞ্জ টেস্ট ইজ নট ডান। মোস্টলি রিচ্যালেঞ্জ টেস্ট যে প্রবলেমগুলো দেওয়া হয় সেখানে রিচ্যালেঞ্জ টেস্ট খুব একটা করা হয় না, রিচ্যালেঞ্জ করা হয় না। রিচ্যালেঞ্জ মিনস, what is the meaning of rechallenge test? What is the meaning of rechallenge test? When an adverse reaction appears, মানে there is timely relationship between the adverse drug reaction appearance and drug application, তার মধ্যে একটা টাইমলি টেম্পোরাল রিলেশনশিপ শুড বি মেইনটেইন, মানে এটা থাকে আর কি। ঠিক আছে, সেটা থাকলো, সেই সম্বন্ধে কেন এটা হলো। তারপরে ড্রাগ ইজ উইথড্রন and the adverse drug reaction, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, কোনো একটা XYZ রিঅ্যাকশন, সেটাও চলে গেল। তারপরে drug is reintroduced and there is a reappearance of the adverse drug reaction, that is called the de-challenge test. a re-challenge test ইনিশিয়ালি সেটা হচ্ছে প্রথমে de-challenge করলাম, de-challenge মানে চ্যালেঞ্জ করিনি, আমি ড্রাগ উইথড্র করে নিলাম, then comes the re-challenge test. Drug withdrawn, adverse drug reaction gone, drug reintroduced, adverse drug reaction reappears. It is called the re-challenge test. Re-challenge test. তাহলে re-challenge test যদি করা হয় তবেই টিক পড়বে, না হলে 10 নম্বরে কোনো টিক পড়ার কথা না। নেক্সট হচ্ছে কোন concomitant medicinal product বা concomitant medical product including self medication, herbal medicine, anything. ধর তুই সাসপেক্ট করছিস যে সালফোনিল ইউরিয়ার জন্য ওয়েট গেইন হয়েছে, তুই মেটফরমিনকে ছেড়ে দিয়েছিস, তোর সাসপিশনে মেটফরমিন নেই, ঠিক আছে, ভালো ভালো। তাহলে মেটফরমিন তো সেই পেশেন্টের আবার চলছে, যে ফিজিশিয়ানের কাছে গেছে, সে সালফোনিল ইউরিয়া তুলে দিয়েছে, তার জায়গায় একটা কোনো একটা DPP-4 ইনহিবিটর অ্যাড করেছে, বা কোনো একটা SGLT2 ইনহিবিটর অ্যাড করেছে, বা কোনো একটা GLP-1 অ্যাড করেছে, সালফোনিল ইউরিয়াকে রিমুভ করে দিয়েছে, বাট মেটফরমিনকে ইনট্যাক্ট রেখেছে, বা কোনো একটা বাইকোনাইটসকে ইনট্যাক্ট রেখেছে। তাহলে এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কনকমিটেন্ট মেডিসিনাল প্রোডাক্ট যেগুলো অলরেডি চলছে ব্যাকগ্রাউন্ডে, তার হাইপারটেনশনের জন্য সে হয়তো এসি ইনহিবিটর কোনো একটা চলে 5 বছর ধরে খাচ্ছে, তাহলে সেই ইনফরমেশনগুলো এখানে আসবে 11 নম্বরে। সেখানে কিছু আছে, ব্র্যান্ড নেম, জেনেরিক নেম, ডোজ, রুট, ফ্রিকোয়েন্সি, ডেট স্টার্টেড, ডেট স্টপড অর নট, অ্যান্ড ইন্ডিকেশন, why the drug is prescribed. যদি এসি ইনহিবিটর দেওয়া হয় মোস্ট লাইকলি, যদি হাইপারটেনশন থাকে তাহলে এসি ইনহিবিটর হাইপারটেনশনের জন্য, যদি হার্ট ফেলিওর থাকে সেখানে স্পাইনাল অ্যাক্টম চলছে তার জন্য। ঠিক আছে, এইগুলো ইম্পর্টেন্ট, যে ইন্ডিকেশনটা এখানে ঠিকঠাক লেখা আছে কিনা, থেরাপি ডেট স্টার্টেড, যদি স্টপ না হয়ে থাকে তাহলে সেটা চলছে, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশন, ড্রাগ মধ্যেখানে দেখা গেল কোনো একটা ড্রাগ স্টপ করা হয়েছে, উইথড্র করা হয়েছে, উইথড্র করে সেই জায়গায় অন্য কিছু একটা ড্রাগ রিপ্লেস করা হলো। এখানে যেরকম ধর সালফোনিল ইউরিয়াকে তুলে নিয়ে একটা DPP-4 ইন্ট্রোডিউস করলাম, কিন্তু তাহলে এই DPP-4 এর জায়গাটা কোথায় হবে? এটা তো কনকমিটেন্ট মেডিকেশন হলো না, এতদিন ধরে তো চলেনি, নতুন ড্রাগ, নিউ, তাহলে সেখানে এই অ্যাডিশনাল ইনফরমেশনে আসবে। সালফোনিল ইউরিয়া উইথড্রন, metformin in the concomitant medication group, and newer drug any DPP-4 inhibitor, SGLT2 inhibitor in the additional information, এখানে additional information আসবে, ঠিক আছে। DPP-4 তো নিউলি ইন্ট্রোডিউস করা হবে। নেক্সট এখানে তো গেল ওই রেজিস্ট্রেশন নাম্বার, আইপিডি নাম্বার, এসে গেল। রিলিভেন্ট ইনভেস্টিগেশন, ধর পটাশিয়াম হাইপারক্যালিমিয়া করার জন্য, ডিটেক্ট করার জন্য টেস্ট করা হয়েছে, সেখানে যদি কোনো সোডিয়াম, পটাশিয়াম, আরো অন্যান্য কিছু করা, সেরাম, ইউরিয়া, ক্রিয়েটিনিন করা হয়েছে, এগুলোর সিকেডি দেখার জন্য, ক্রনিক কিডনি ডিজিজ দেখার জন্য, সেগুলো যদি কোনো ইনভেস্টিগেশন থাকে সেগুলো এখানে আসবে 12 নম্বর। রিলিভেন্ট মেডিকেশন, ধরো কোনো পেশেন্টের
সালফার ড্রাগসে অ্যালার্জি আছে, দ্যাট শুড বি মেনশন হিয়ার, যদি সেখানে কোথাও লেখা থাকে। কোনো পেশেন্টের পেনিসিলিন গ্রুপে বা বিটা ল্যাকটামে অ্যালার্জি রয়েছে, বিটা ল্যাকটামে, যদি সেটা মেনশন থাকে তাহলে সেটা এখানে আসবে। কোনো পেশেন্টের হয়তো ধর প্রাজোসিন, দ্যাট ইজ অ্যান আলফা ব্লকার, আলফা 1 ব্লকার, বা প্রাজোসিনের খেলে যবারই খায় তবারই তার পোস্টুরাল হাইপোটেনশন হয়, পড়ে যায়। তাহলে রিলিভেন্ট মেডিকেল হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, পেশেন্ট ব্রেস্ট ফিডিং অর নট, এখানে সবই আছে। এই যে প্রেগনেন্সি, জেস্টেশনাল এজ বা প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে সব ড্রাগ দেওয়া যায় না, অ্যাডভাইসেবল নয়, অনেক ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড থাকে, সেরকম কোনো ব্যাপার আছে কিনা, ঠিক আছে, ল্যাকটেশনাল ফেজে আছে কিনা, মেনি ড্রাগ ইজ সিক্রেটেড ভাই দা ব্রেস্ট মিল্ক, সেই সমস্ত কোনো ড্রাগ হচ্ছে কিনা সেটা এখানে লিখতে হবে। অ্যালং উইথ হেপাটিক রেনাল ডিসফাংশন, হেপাটিক রেনাল ডিসফাংশন না হলে ড্রাগ ডোজ শুড বি, মানে এখান থেকে আমরা এইটা দেখে যাতে আমরা মেজার করতে পারি যে কোনো একটা ড্রাগ, দ্যাট ড্রাগ ডোজ শুড বি রিডিউসড ডিউরিং দ্য হেপাটিক অর রেনাল ইম্পেয়ারমেন্ট, ইফ দ্য ড্রাগ ইজ রিডিউসড অর নট, সেটা এখানে আমরা ডোজিং দেখে আমরা বুঝতে পারবো। তাহলে তার অ্যাডভান্স রিয়াকশনটা কেন হয়েছে, সেটা কি ড্রাগের জন্য হলো না কোনো একটা হেপাটিক রেনাল ইম্পেয়ারমেন্টের জন্য, জয়ের ড্রাগটা যতটা ড্রাগ দেওয়া উচিত ছিল না তার থেকে বেশি দেওয়ার জন্য, মানে এটা রিলেটিভ টক্সিসিটি কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। সেই জন্য এখানে রেনাল ইম্পেয়ারমেন্ট, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, এনি ব্রেস্ট ফিডিং কন্ডিশন, ল্যাকটেশনাল পিরিয়ড আছে কিনা, অথবা প্রেগনেন্ট আছে কিনা, পেশেন্টের কোনো অ্যালার্জিক হিস্ট্রি, পেশেন্টের হয়তো সালফার ড্রাগে অ্যালার্জি আছে, এমন একটা ড্রাগ দ্যাট কন্টেইনস সালফার দেওয়ার পরে তার একটা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হবে, তাহলে whether it is mentioned or not, তাহলে সেটা এই ড্রাগ রিয়াকশনটা, সে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশনটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে, যে অলরেডি যেটা এস্টাবলিশড অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন কিনা, ঠিক আছে, সেইগুলো দেখতে হয়, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন সেগুলো এখানে আসবে। নেক্সট হচ্ছে সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন, একটা হচ্ছে ডেথ যদি হয় তাহলে এটা বলছে সিরিয়াসনেস, সিরিয়াস আর নন সিরিয়াস রিয়াকশন। এবার যদি সিরিয়াস হয় তাহলে নিচের কোনো একটার মধ্যে টিক হবে, যদি নো হয় তো নো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যদি ইয়েস হয় তাহলে প্লিজ টিক নিচের যেগুলো আছে, কোনো ফ্যাটাল রিয়াকশন হচ্ছে কিনা, কোনো ডিসএবিলিটি হচ্ছে কিনা, ধর কোনো একটা ড্রাগ, পার্টিকুলার ড্রাগ ইন্ট্রোডিউস করা হলো, তার জন্য তার একটা হয়তো অপটিক নিউরোপ্যাথি হয়ে গেল, অপটিক নিউরোতে তার ব্লাইন্ডনেস হয়ে গেল, তাহলে সেটা সিরিয়াসনেস অবশ্যই ইয়েস, কারণ এখানে হচ্ছে রিকভার্ড উইথ এ সিকুয়েল। যদি প্রেগন্যান্সিতে এমন কোনো ড্রাগ অ্যাপ্লাই করা হয় দ্যাট প্রডিউসেস সাম টেরাটোজেনিক এফেক্ট, তাহলে সেটা হবে কনজেনিটাল অ্যানোমালি করছে আর নট লাইফ থ্রেটেনিং। ধর এই যে স্টিভেন জনসন সিনড্রোম, দ্যাট ইজ এ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, এরকম অনেকগুলো আছে লাইফ থ্রেটেনিং, অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা, অ্যাকিউট অ্যাটাক অফ এপিলেপসি বা অ্যাকিউট অ্যাটাক অফ সেইজার, দ্যাট মে বি লাইফ থ্রেটেনিং, তাহলে এইরকম হচ্ছে লাইফ থ্রেটেনিং জিনিসপত্র। অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা, ধর কোনো একটা পেশেন্ট অ্যাজমাটিক পেশেন্ট, তাকে তুই বিটার ব্লকার দিয়ে দিয়েছিস, তাহলে তার অ্যাকিউট অ্যাটাক অফ অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে, দ্যাট মে বি লাইফ থ্রেটেনিং, তাহলে সেটা হয়েছে কিনা। বা কোনো একটা পেশেন্টের হয়তো দেখা গেলো প্যারাসিটামল, ভেরি সেফ ড্রাগ, অ্যাক্সিডেন্টালি প্রচুর ইনজেকশন হয়েছে বা সুইসাইডাল ইনজেকশন করেছে, সুইসাইডাল ইনজেকশন করলে হেপাটিক নেক্রোসিসের চান্স থাকে বিশাল, মোর দ্যান যদি 12 গ্রামের উপরে চলে যায় তাহলে কিন্তু হেপাটিক নেক্রোসিসের চান্স থাকে, ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর, অ্যান্ড পেশেন্ট কিন্তু মারা যেতে পারে, লাইফ থ্রেটেনিং কন্ডিশন, ঠিক আছে। অ্যাপারেন্টলি ভেরি বিনাইন ড্রাগ, মানে কোনো অসুবিধা নেই, সাইড এফেক্ট ভেরি লেস, বাট সাম কন্ডিশনে, কিছু কিছু কন্ডিশনে কিন্তু সিভিয়ার ফর্ম, সিভিয়ারিটি কিন্তু অন্যরকম জায়গায় নিয়ে যেতে পারে, ঠিক আছে। তার হচ্ছে হসপিটালাইজেশন, ইনিশিয়াল আর প্রলং, হ্যাঁ, পেশেন্ট হয়তো হসপিটালেই ছিল, হসপিটালেই ড্রাগ দেওয়া হয়েছে, তাকে সেখানে একটা রয়েছে, তার কি হসপিটাল স্টে তার জন্য প্রলং হলো? হসপিটাল স্টে হয়তো তার 7 দিন থাকার ছিল, সেখানে তো 10 দিন 12 দিন হয়ে গেল, সে আইসিইউতে এসকালেট করে গেল কিনা, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, বা অন্য কোনো সাপোর্ট লাগলো কিনা, ভেন্টিলেটরি সাপোর্ট লাগলো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা কোনো একটা ড্রাগ, ধর অ্যাকিউট হার্ট ফেলিওর, কোনো একটা পেশেন্টের যাতে হার্ট ফেলিওর আছে, কোনো একটা ড্রাগ এর জন্য তার হয়তো হার্ট ফেলিওরের কন্ডিশনটা হয়তো ওরসেনিং হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে ইনিশিয়াল, পেশেন্টের হসপিটালাইজেশনটাকে ইনিশিয়েট করে দেবে, ঠিক আছে। বা এরকম আদার ডিসএবিলিটি, কোনো একটা ডিসএবিলিটি যদি হলো, কোনো হচ্ছে নার্ভ
পলসি হলো বা কিছু একটা হেপাটিক ফেলিওর হলো বা এনি টাইপ অফ ডিসেবিলিটি মানে তাকে এটা ফরেনসিকে আরো ডেফিনেশনটা ভালো হচ্ছে, হোয়াট ইজ ডিসেবিলিটি। ঠিক আছে, ধর অনেক দিন ধরে ফিউরোসেমাইড চলছে, দ্যাট ইজ অ্যান লুপ ডায়াবেটিস। অনেকদিন চললে তার একটা কিন্তু ওটোটক্সিসিটির চান্সেস থাকে। অ্যামাইনোগ্লাইকোসাইড অনেক দিন ধরে চলে, ওটোটক্সিসিটির চান্সেস থাকে। ঠিক আছে, এইরকম কোনো চান্সেস থাকে। সেই রকম যদি কোনো একটা কিছু হয়, পার্মানেন্ট ড্যামেজ যদি কিছু একটা হয়ে যায়, তাহলে দ্যাট ইজ ডিসেবিলিটি। অপটিক নিউরোপ্যাথি হয়ে গেল ডিসেবিলিটি। ঠিক আছে, তাহলে এইরকম যদি কোনো একটা কিছু, বা কারোর ধর কোনো একটা ড্রাগ, কিছু সময় একটা সময় মনে করা হয়েছিল SGLT2 ইনহিবিটর ক্যানাক্লিফাসিন ইজ সামটাইমস রেসপন্সিবল ফর অ্যাম্পুটেশন অফ লেগ, ডায়াবেটিক পেশেন্ট থেকে। তাহলে অ্যাম্পুটেশন কারো যদি এটা যদি সত্যি হয়ে থাকে, পরবর্তীকালে দেখা গেল দ্যাট ইজ নট রেসপন্সিবল, মানে ক্যানাক্লিফাসিন ইজ নট রিলেটেড উইথ দ্য অ্যাম্পুটেশন অফ এ লিম্ব, পরে দেখা গেল। কিন্তু ইনিশিয়ালি মনে করা হয়েছিল ক্যানাক্লিফাসিন ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাম্পুটেশন। মেকানিজম এখানে আসছে না, ইম্পর্টেন্ট নয়। তাহলে কোনো একটা যদি লেগ অ্যাম্পুটেশন হয়ে যায়, দ্যাট ইজ এন ডিসেবিলিটি। তাহলে সেরকম কোনো ডিসেবিলিটি হচ্ছে না, বা আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, এগুলোর বাইরে যদি কিছু থাকে, যেটা যদি সিরিয়াসনেসটা বেশি থাকে, আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, তাহলে এইখানে যদি নোতে হয়, টিক করা হয়, তাহলে তো ইএস এর কিছুতে আসবে না। যদি ইএস হয়, তাহলে এই ক্যাটাগরির মধ্যে আসতে হবে, ডিসেবিলিটি, লাইফ থ্রেটনিং, ডেথ অর ফ্যাটাল, রিকভারি উইথ এ সিকুয়েল, রিকভারি উইথ সিকুয়েল পরেরটাই আছে, আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, হসপিটালাইজেশন, ইনিশিয়াল অ্যান্ড প্রোলগ। আর এটা রয়েছে আউটকাম হচ্ছে রিকভার্ড অর ফ্যাটাল। যদি ডেথ হয় আগেরটা, তাহলে এটাই ফ্যাটাল। ঠিক আছে, রিকভার্ড উইথ এ সিকুয়েল, নট রিকভার্ড, আনডোন। কোনো একটা পেশেন্টটা ধর ড্রাগ চেঞ্জ করে দেওয়া হয়েছে, তারপরে পেশেন্টটার আসেনি, এরকম যদি হতে পারে, পেশেন্টটার আসে কিন্তু একটা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন নিয়ে সে এসছে, তাহলে এখানে আননোন যে আদৌ কিছু হয়েছে কিনা, পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, না কিছুই হয়নি, কিছুই জানা যায় না যে আদৌ সেটা ড্রাই কফটা ঠিক হয়েছে কিনা, আদৌ অ্যাঙ্কেল এডিমা ঠিক হয়েছে কিনা, আদৌ ওয়েট গেন আবার নর্মালাইজ হয়েছে কিনা, ওয়েট গেনটা আবার রিডিউস করে নর্মাল জায়গায় এসছে কিনা, সেটা দেখা যায়। তাহলে আননোন সেটা, যদি না থাকে তাহলে আননোন। ঠিক আছে, তাহলে সেইগুলো একটুখানি দেখে ফিল আপ করাটাই বেটার। আর লাস্টে তো এতে তোদের যে ফর্ম ফিল আপ করবে তার ডিটেলস, নাম, রোল নাম্বার, হ্যান তোদের থাকবে, ডিটেলস থাকবে। ঠিক আছে, ডেট উইথ দিস রিপোর্ট, ডেট যেদিন যে ডেটে রিপোর্ট হবে সেটা। এইখানে এই কমন মিস্টেক গুলো তোর এক নম্বর হচ্ছে ইন্ডিকেশন, আর তোদের কজালিটি অ্যাসেসমেন্ট তোদের করতে দেওয়া হয় না। কজালিটি অ্যাসেসমেন্ট যদি করা হয়, তাহলে দুটো স্কেল ওয়াইজ কমনলি করা হয়। একটা হচ্ছে আরো অনেক রকম স্কেল আছে, একটা নারাঞ্জ স্কেল ওয়াইজ করা হয়, তার কিছু কোশ্চেনিয়ার আছে, 10 কোশ্চেনিয়ার, এন্ড তার এগেইনস্টে কিছু রেসপন্স আছে, সেই রেসপন্সের মধ্যে ইয়েস, নো, আননোন এরকম ব্যাপার আছে। ডিপেন্ডিং অন দ্য রেসপন্স, তার এগেইনস্টে একটা স্কোরিং সিস্টেম আছে, 0, +1, +2, -1, -2 এরকম কোনো স্কোরিং সিস্টেম আছে। সেই 10টা কোশ্চেনিয়ার ফিল আপ করার পর, কোশ্চেনিয়ার করে তার একটা স্কোরিং করা হয়। স্কোরিং করে দেখা যায় যে স্কোর কিরকম হলো। যদি স্কোর 0 বা <0, মানে কিছু জায়গায় নেগেটিভ মার্কসিংও আছে, তাহলে সেটা হচ্ছে ডাউটফুল, মানে আদৌ কোনো একটা সাসপেক্টেড ড্রাগের সাথে সাসপেক্ট এডিআর এর কোনো রিলেশন ডাউটফুল, মানে হতেও পারে নাও হতে পারে। আর কি কি ক্যাটাগরি আছে, ডেফিনিট, প্রবাবল, পসিবল। ডেফিনিট হচ্ছে মোর দ্যান ইকুয়ালস টু 9 যদি হয়, যদি 9 স্কোরিংটা যদি মোর দ্যান ইকুয়ালস টু 9 হয়, দ্যাট ইজ ডেফিনিট, মানে ডেফিনিট রিলেশনশিপ বিটুইন দেম। প্রবাবল হচ্ছে 5 থেকে 8, স্কোরিং যদি 5 থেকে 8 এর মধ্যে হয়, অ্যান্ড পসিবল হচ্ছে 1 থেকে 4, যদি স্কোরিং 1 থেকে 4 এর মধ্যে হয়, আর 0 অ্যান্ড তার থেকে নিচে যদি হয়, তাহলে সেটা হচ্ছে ডাউটফুল। তবে জেনারেলি এখন কমনলি যে স্কেল দিয়ে কজালিটি অ্যাসেসমেন্ট করা হয়, সেটা হচ্ছে WHO UMC স্কেল, কজালিটি, WHO UMC কজালিটি অ্যাসেসমেন্ট স্কেল। UMC মানে, WHO মানে তো জানিস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যান্ড UMC মানে উপসালা মনিটরিং সেন্টার। উপসালা হচ্ছে কোথায়, সুইডেনের একটা জায়গা, যেখানে সারা পৃথিবীর যত এডিআর রিলেটেড ডেটা সেখানে ওখানে জমা হয়, ওখানে ডেটাবেস আছে। তাহলে হচ্ছে WHO UMC কজালিটি অ্যাসেসমেন্ট স্কেল, সেইটা দিয়ে কজালিটি অ্যাসেসমেন্ট করা হয়। সেখানে 6টা ক্যাটাগরিতে এই এডিআর কে ফেলা হয়। এটা হচ্ছে সার্টেন, প্রবাবল, পসিবল,
আনলাইকলি, আনক্লাসিফাইড অর কন্ডিশনাল, আর এটা হচ্ছে আনক্লাসিফাইয়েবল অর আনঅ্যাসেসেবল। দিস আর দ্য 6 ক্যাটাগরি। এটা হচ্ছে সার্টেন, প্রবাবল, পসিবল, আনলাইকলি, আনক্লাসিফাইড অর কন্ডিশনাল, আর হচ্ছে আনক্লাসিফাইয়েবল অর আনঅ্যাসেসেবল। এই 6টা ক্যাটাগরিতে WHO EMC স্কেলে ফেলা হয়। তো সেগুলো কজালিটি অ্যাসেসমেন্ট স্কেল দেখে, টেম্পোরাল রিলেশনশিপ থেকে আরম্ভ করে ড্রাগ, কনকমিটেন্ট ড্রাগ কি চলছে, কোন একটা পার্টিকুলার ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন ফর প্রেসক্রাইবিং সাচ ড্রাগ, সেগুলো সমস্ত কিছু দেখে ওখানে কজালিটি অ্যাসেসমেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে সেইটা তোদের করার দরকার নেই। সুতরাং সেই জায়গাটা এখানে যেমন এই যে কজালিটি অ্যাসেসমেন্ট, সেই জায়গাটা ফাঁকা রাখলে অসুবিধা কিছু নেই, কিন্তু বাকি জায়গাগুলো যেন ঠিকঠাক ফিল্ড আপ থাকে, তবে নাম্বারটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, অনেক জায়গাতে এই মেইন প্রবলেম হয় 8 আর 9, 8, 9, কেউ 10-এ টিক করিস রিচ্যালেঞ্জ, যেখানে এখনো পর্যন্ত রিচ্যালেঞ্জের খুব একটা তোদের দেওয়া হয়নি। ঠিক আছে, তোদের আগের ব্যাচ থেকে আরম্ভ করে যতগুলো ব্যাচ হয়েছে রিচ্যালেঞ্জ করা হয়েছে কোনো একটা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশনের, কোনো একটা সাসপেক্টেড ড্রাগকে, সেরকম খুব একটা নেই, পাবি না। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন সেখানটাও একটু গন্ডগোল থাকে। আর যেটা গন্ডগোল থাকে কনকমিটেন্ট মেডিকেশন। কনকমিটেন্ট মেডিকেশন মানেটা কি, যে অ্যালং উইথ দিস কি কি মেডিকেশন চলছে অ্যাপার্ট ফ্রম। আর অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে এই যে এরপরে অ্যালার্জিক হিস্ট্রি, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, পেশেন্ট ব্রেস্ট ফিডিং করাচ্ছে কিনা, পেশেন্ট প্রেগনেন্ট কিনা, এই সমস্ত, বা এই যে রিলিভেন্ট কোনো একটা ইনভেস্টিগেশন, কোনো রিপোর্ট করা হয়েছে, সেই সমস্ত রিপোর্ট করা হয়েছে কিনা, সেইগুলোর বাইরে যে অ্যাডিশনাল ইনফরমেশন, কোনো একটা পেশেন্টের কোনো একটা ড্রাগ উইথড্র হয়েছে, কোনো একটা ড্রাগ ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে সেই ড্রাগটা কোথায় যাবে? ড্রাগ কনকমিটেন্ট ড্রাগের মধ্যে আসবে না, সাসপেক্টেড মেডিকেশনের মধ্যে আসবে না, তাহলে এখানে আসবে। এইরকম অ্যাডিশনাল ইনফরমেশন যদি এর বাইরে কিছু থাকে, তবে সেটা এই অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় আসবে। ঠিক আছে, এখানে যদি কোনো কোয়ারি থাকে করতে পারিস। এডিআর ফর্মে খুব কমন কিছু মিস্টেক হয়, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করলাম। এরপরে যদি কোনো কোয়ারি থাকে করতে পারিস। যদি থাকে অ্যাডিশনাল ইনফরমেশন, সবসময় যে অ্যাডিশনাল ইনফরমেশন থাকে এমন তো কোনো ব্যাপার নেই। কিছু যদি আমি নতুন কিছু দিয়েছি, সেগুলো এই সমস্ত বাইরে, আমার কোথাও এতে স্যাটিসফাই করছে না, এখানে ডেফিনিটিভ ট্রিটমেন্ট বা রিঅ্যাকশন হওয়ার পরে কোন ট্রিটমেন্ট দিয়েছি সেগুলোকে স্যাটিসফাই করছে না, সেগুলো এখানে লিখে ফেললাম। রিলিভেন্ট ইনভেস্টিগেশন, যদি কোনো ইনভেস্টিগেশন করা হয়ে থাকে, ইনভেস্টিগেশন অ্যাসোসিয়েটেড ডেটা, সেটা এখানে গেল। রেনাল ইম্পেয়ারমেন্ট, হেপাটিক ইম্পেয়ারমেন্ট, ব্রেস্ট ফিডিং, তারপরে হচ্ছে প্রেগন্যান্সি স্ট্যাটাস বা অ্যালার্জি, সেগুলো এখানে গেল। এর বাইরেও যদি কোনো ইনফরমেশন থাকে, ঠিক আছে, ড্রাগ রিলেটেড ইনফরমেশন বা এনি আদার টাইপ অফ ইনফরমেশন, সেটা আসবে অ্যাডিশনাল ইনফরমেশন। কোনো ইনফরমেশন কোথাও বাদ গেল, ঠিক আছে।